নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে গল্প বৃষ্টির আড্ডাতে। আজকে আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেছি। তবে সেই গল্প সম্পর্কে কিছু কথা বলার আগে সকলকে বলে রাখি, আমার চ্যানেলে দু রকমের গল্প আনা হয়। এক হচ্ছে আমার প্রত্যেকটা দিনের যে গল্প হয় সেই গল্প ব্লগের আকারে চলে আসে, এবং আসে যেটা আমরা পাঠ করছি, মানে কোনো বই থেকে ধরো বা আমার নিজের বানানো গল্প, এই ধরনের গল্প। তাহলে বুঝতে পারছো আমি কোন দুটো গল্পের কথা বলতে চলেছি। এবার তোমাদের যদি এই ভ্লগ এবং অডিও স্টোরি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রচুর 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 লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব তো করতেই হবে। তা না হলে আমি কিভাবে তোমাদের নতুন নতুন গল্প, কবিতা এবং ভ্লগ নিয়ে আসতে পারবো বলো? উৎসাহটাই তো পাবো না, তোমরাই হচ্ছে আমার উৎসাহ। তো তোমরা যদি এই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, উৎসাহটা দ্বিগুণ থেকে 14 গুণ হয়ে যাবে। আর নতুন নতুন গল্প ঘন ঘন আসতে থাকবে, নতুন নতুন মজার মজার ব্লগ চটপট নিয়ে আসবো। তো চলো বেশি দেরি না করে আজকের নতুন গল্প কি সেটা জেনে নেওয়া যাক। আজকের গল্প হচ্ছে মিত্তির বাড়ির রহস্যভেদ, পাণ্ডব গোয়েন্দার প্রথম অভিযান। লিখেছেন ছদ্মনামে ঈশানী। আসল নাম আমরা জানি না, ছদ্মনামে ঈশানী। তাহলে শুরু করা যাক মিত্তির বাড়ির রহস্যভেদ। বাবলু, বিলু, ভোম্বল 3 ছেলে, বাচ্চু বিচ্ছু 2টি মেয়ে। এই নিয়ে ওরা 5 জন। আর ওদের সাথে আছে কালো একটি দেশি কুকুর, নাম পঞ্চু। কুকুরটির একটা চোখ কানা বলে ওকে ওরা কানা পঞ্চু বলে, আর লোকে ওদের বলে পঞ্চপাণ্ডব। এই 5টি ছেলে মেয়ে এবং ওই কালো কুকুরটি একজোটে সর্বত্র ঘুরে বেড়ায়। এই কজনে কেউ কাউকে ছাড়া থাকে না, যেমনই দোষী, যেমনই ডানপিটে, তেমনই লেখাপড়ায়। গ্রীষ্মের ছুটির এক দুপুরে ওরা 5 জনে পঞ্চুকে নিয়ে মিত্তিরদের বাগানে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে পুরো ভাঙা একটা বাড়ির কাছে এসে থমকে দাঁড়ালো ওরা। বাড়িটা দোতলা, একদিকে ছাদ নেই, আর একদিকে দেয়াল ধসে পড়েছে। একদিকে ছাদে ছোট ছোট বট গাছ, অশ্বত্থ গাছ ইত্যাদি গজিয়েছে। বাড়ির ভিতরে এবং বাইরেটাই ঘন ঘাস, আগাছার বন হয়ে আছে। একটা মস্ত গুল্ম গাছ তার শাখা প্রশাখা নিয়ে বুকে আছে বাড়ির ভাঙা দালানের গায়ে। একটা মস্ত গুল্ম গাছ তার শাখা প্রশাখা নিয়ে ঝুঁকে আছে বাড়ির ভাঙা দালানের গায়ে। ওরা 5 জনে সেইখানে এসে বসলো। বাবলু প্যান্টের পকেট থেকে বার করলো 2টি কাঁচা আম। বিলুর সঙ্গে ছিল নুন আর লঙ্কা। ভোম্বলের কাছে ছিল ছোট্ট একটা ছুরি। তাই দিয়ে আমটাকে কুচি কুচি করে নুন লঙ্কা মাখিয়ে বেশ জুৎসই একটা চিজ তৈরি করে ফেললো ওরা। বাচ্চু আর বিচ্ছু 2টো মেয়ে, নেহাতি ছোট বলে ওরা শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলো। যখন ভাগ হলো তখন সবার ভাগে সমপরিমাণ পড়লো। বাচ্চু বিচ্ছু ছোট বলে যে ওদের ভাগে কম পড়লো তা কিন্তু হলো না। আমের কুচি খেয়ে বিলু আর ভোম্বল সেই আঁকা বাঁকা গুল্ম গাছের ডালে ঠ্যাস দিয়ে বসে রইল। বাচ্চু বিচ্ছু শুয়ে গড়াগড়ি দিতে লাগলো ঘাসের ওপর। আর বাবলু করলো কি, পঞ্চুর সামনেকার পা দুটো ধরে তাকে নিয়ে নানা রকম কেরামতি করতে লাগলো। পঞ্চুর সাথে খেলা করতে করতেই বাবলুর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। যেই না আসা বাবলু অমনি নিজের মনেই হাতের টুসকে দিয়ে চেঁচিয়ে বলল, দ্যাটস আইডিয়া। বিলু, ভোম্বল টুপটাপ করে গাছের ডাল থেকে নেমে পড়লো। বাচ্চু বিচ্ছুও শোয়া ফেলে গায়ের ধুলো ঝেড়ে উঠে বসলো ঘাসের ওপর। পঞ্চুও তাকালো বাবলুর মুখের দিকে। বাবলুর চোখ দুটো উজ্জ্বল করে বলল, একটা চমৎকার প্ল্যান এসেছে মাথায়। ভোম্বল বলল, কিসের প্ল্যান? অ্যাডভেঞ্চারের। বিলু বলল, মাথা খারাপ, এই মিত্তিরদের বাগানে বসে অ্যাডভেঞ্চার করা যায় নাকি? সাহস থাকলে ঠিকই যায়। ভোম্বল বলল, তাছাড়া অ্যাডভেঞ্চারের একটা পরিবেশ তো চাই। কি করে নিবি? যেখানেই রহস্যের গন্ধ পাবো সেখানেই ছুটে যাব আমরা। বাচ্চু বিচ্ছু বলল, কাজটা কিন্তু খুব কঠিন। বাবলু বলল, হোক কঠিন, চেষ্টা তো করব। বিলু বলল, এ তাহলে এক ধরনের শখের গোয়েন্দাগিরি হবে, কি বলো? ঠিক তাই। ভোম্বল বলল,
মন্দ নয়, দেখাই যাক না একটু চেষ্টা করে। বিলু একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ উৎসাহিত হয়ে বাবলুর পিঠ চাপড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, লেগে পড়। জয় মা কালী। তার ওপর তুই যখন আমাদের লিডার, তখন আর ভাবনা কি? বাচ্চু বিচ্চু বলল, ও কি দারুণ মজা। সবাই সমস্বরে বলে উঠল, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, ইয়েস। পঞ্চু অমনি আনন্দে ডেকে উঠল, ভৌ 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 ভৌ। বাবলু পঞ্চুকে জড়িয়ে ধরে বলল, তুইও আমাদের দলে থেকে সাহায্য করবি, পারবি তো? পঞ্চু ডাকলো, ভৌ ভৌ। বাবলু বলল, এবার কিন্তু আমাদের এই গ্রুপটার একটা নাম দিতে হবে। এই পোড়ো বাড়ির ভিতরেই ঘাঁটি হবে আমাদের। বিলু বলল, কি নাম দিবি দলটার? ভম্বল বলল, সবাই যখন আমাদের পঞ্চপাণ্ডব বলে, তখন আমাদেরও দলের নাম তাই হোক, পঞ্চপাণ্ডব অ্যান্ড কোং। বাবলু বলল, তুই একেবারে রামবুদ্ধু, অ্যান্ড কোং আবার হয় নাকি? বাচ্চু বলল, তুমিই বলো বাবলুদা। বিচ্ছু বলল, শুধু পঞ্চপাণ্ডব নামটা কেমন? বাবলু বলল, না, নামটা আর একটু মডার্ন করতে হবে। আমাদের দলের নাম হবে পাণ্ডব গোয়েন্দা। বাচ্চু বিচ্ছু চেঁচিয়ে বলল, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। ভম্বল বলল, আমি এক্ষুনি আমাদের পাড়ার ঘ্যাঁচাদাকে নিয়ে একটি সাইনবোর্ড করিয়ে আনছি, যাতে লেখা থাকবে আমাদের দলের নাম পাণ্ডব গোয়েন্দা। বাবলু বলল, সেই ভালো কাজ, আজ থেকে তাহলে আমাদের কাজ শুরু হয়ে যাক। ভম্বল, তুই সাইনবোর্ড তৈরি করগে যা, আমরা ততক্ষণে ঘরটা পরিষ্কার করে ফেলি। ভম্বল চলে গেল। বিলু বলল, ঘর তো পরিষ্কার করবি, কিন্তু একটা ঝাঁটা তো চাই, তারপর জল ছিটোবার জন্য চাই একটা বালতি। বাবলু বলল, ঝাঁটা না হলেও চলবে, কালকা সুদের ঝাড় দিয়ে ঝাঁটা বানিয়ে নেব, কিন্তু বালতি কোথায় পাবো? বিচ্ছু বলল, আমি বরং বাড়ি থেকে পলিথিনের বালতিটা নিয়ে আসি। বাচ্চু বলল, কি করে আনবি? মা যদি দেখতে পাই? সে আমি ঠিক নিয়ে আসবো লুকিয়ে। এই বলে বিচ্ছু চলে গেল। ততক্ষণে বাবলু, বিল্লু আর বাচ্চু ঘর পরিষ্কারের কাজে লেগে পড়ল। একটু পরে বিচ্ছু বালতি নিয়ে এনে সেই বালতি করে পাশের পুকুর থেকে জল এনে ঘরময় ছেটানো হলো। ভম্বলও ফিরে এলো ঘন্টা দুয়েকের পর, ওর হাতে চমৎকার একটা সাইনবোর্ডে, যাতে লেখা আছে পাণ্ডব গোয়েন্দা। সেই বোর্ডটা ওরা ভাঙা বাড়ির দেওয়ালে পেরেক ঠুকে লাগিয়ে দিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। কাজে আর কেউ রইল না সেখানে। পঞ্চুকে নিয়ে যে যার ঘরে ফিরে গেল। রাত্রেবেলা বাচ্চু ও বিচ্ছু পাশাপাশি শুয়েছিল। দুজনে ঘুমোচ্ছিল অঘোরে। এমন সময় গুমোট গরমে হঠাৎ ঘুম ভেঙে গেল বিচ্ছুর। বিছানায় শুয়ে তাই এপাশ ওপাশ করতে লাগলো। দুপুরবেলার ঘটনাগুলো সব মনে আসতে লাগলো। হঠাৎ মনে পড়ল, আরে পলিথিনের বালতিটা তো সে ভাঙা বাড়ির ভিতরেই ফেলে রেখে এসেছে, সেটা তো আনা হয়নি। মনে পড়তেই বুকটা ধড়াস করে উঠল। কেননা কাল সকালে যখন বালতির খোঁজ পড়বে, তখন যদি মা বালতি না পান, তাহলে সব ফাঁস হয়ে যাবে। আগে তো দুমদাম করে ঘা কতক দিয়েই দেবেন ওকে, তারপরে অন্য কথা। বিচ্ছু যে কি করবে কিছুই ভেবে পেল না। পাশ ফিরে দেখলো বাচ্চু অঘরে ঘুমোচ্ছে। রাত এখন কত তাই বা কে জানে। বিচ্ছুর মনে হলো বাচ্চুকে একবার ডাকবে, কিন্তু কেন কে জানে ওর ওই আরামের ঘুমটা নষ্ট হতে খুব মায়া হলো বিচ্ছু, তাই বারবার উসখুস করতে লাগলো। তারপর একবার ডাকবো কি ডাকবো না ভাবতে ভাবতে মৃদু একটু টিপনি দিয়ে বলল, বিচ্ছু, এই দিদি, এই দিদি শোন। বাচ্চুর ঘুম ভেঙে গেল। তবুও সে তন্দ্রাজড়না গলায় বলল, কি? শোন না ভালো করে। বাচ্চু বিরক্ত হয়ে বলল, বল না, কি বলছিস? একটা খুব বড় ভুল হয়ে গেছে। বাচ্চু এবার চোখ মেলে বলল, কি হয়েছে? বালতিটা তো সেখানেই পড়ে আছে, নিয়ে আসা হয়নি। ঘুমের ঘোরে ক্ষণিকের জন্য কেটে গেল বাচ্চু। বলল, কি হবে তাহলে? তুই বল না কি হবে? মা সকালবেলা বালতি না দেখতে পেলে তো খুব বকবে। তাছাড়া মায়ের রাগ তো জানিস, আগেই মার দেবে দুমদাম করে। মারবার আগে তুই কেঁদে দিবি, তাহলে কিছু হবে না। বলে পাশ ফিরে শুলো বাচ্চু। বিচ্ছু বলল, বালতিটা যদি কেউ চুরি করে নিয়ে যায়? যাই যাবে, যেমন নিয়ে গেছিস তুই, বুঝবি এবার ঠেলা। বিচ্ছুর খুব ভয় হলো এবার। সে ভয়ে বলল, তুই একবার আমার সঙ্গে যাবি রে দিদি। বাচ্চু বলল, কোথায় যাব? সেইখানে।
তোর কি মাথা খারাপ হয়েছে? এই রাত্রিরে সেখানে আবার কেউ যায় নাকি? বালতিটা না পেলে কাল সকালে কি কাণ্ডটা হবে বুঝতে পারছিস তো? যা হয় হবে, এখন চুপচাপ শুয়ে থাক দেখি, আমার ঘুম পাচ্ছে। এই বলে বাচ্চু পাশ ফিরে শুলো। বিচ্ছু আর কি করে, সেও চুপ করে শুয়ে রইল এক পাশে। শুয়ে রইল, কিন্তু ঘুম এলো না। একটা দুশ্চিন্তা ওর মাথার মধ্যে বারবার ঘুরপাক খেতে লাগলো। সে শুয়ে শুয়ে সে বালতিটার কথাই ভাবতে লাগলো। তারপর একসময় যখন পাশে শুয়ে থাকা বাচ্চুর নাক ডাকার শব্দ শুনতে পেল, তখন বুঝতে পারলো বাচ্চু বেশ গভীর ঘুমে মগ্ন হয়ে গেছে। বিচ্ছু ততক্ষণে মনস্থির করে ফেলেছে। সে আর বাচ্চুকে কোনো রকম বিরক্ত না করে চুপি চুপি উঠে বসলো। তারপর আস্তে আস্তে দরজার কাছে গিয়ে খিলটা খুলে নেমে পড়লো রাস্তায়। রাস্তায় নেমে চারিদিকে একবার দেখে নিল বিচ্ছু। চারিদিক নিস্তব্ধ, শুধু লাইট পোস্টের আলোগুলো যেন ঘন ঘন অন্ধকারের জবনিকায় ভূতের মতো দাঁড়িয়ে আছে। আলোগুলো যেন ঘন অন্ধকারের জবনিকায় ভূতের মতো দাঁড়িয়ে আছে। বিচ্ছু পায়ে পায়ে বাবলুর বাড়ির দিকে এগিয়ে চলল। বাবলুর বাড়ির কাছে আসতেই দেখতে পেল রকে বেশ খোশ মেজাজে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে পঞ্চু। পঞ্চু শুয়ে শুয়ে এক চোখকে পিট পিট করে একবার দেখে নিল বিচ্ছুকে। তারপর বিচ্ছু ডাকার আগেই পঞ্চু আনন্দে ল্যাজ নেড়ে নেড়ে এগিয়ে এলো বিচ্ছুর দিকে। এই অসময়ে বিচ্ছুর সঙ্গটা ওর কাছে অপ্রত্যাশিত ছিল। পঞ্চু একবার বিচ্ছুর পায়ের কাছে গড়াগড়ি খেয়ে কুই কুই করতে লাগলো। বিচ্ছু পঞ্চুর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, চল পঞ্চু, তোতে আমাতেই যাই, সে ভাঙা বাড়িতে গিয়ে বালতিটা নিয়ে আসি। পঞ্চু কী বুঝলো কে জানে, এই রাত দুপুরে একটা অভিযানের গন্ধ পেয়েই বুঝি সারা গা ঝাড়া দিয়ে খাড়া হয়ে দাঁড়ালো। বিচ্ছু পঞ্চুকে নিয়ে মিত্তিদের বাগান বাড়ির দিকে এগিয়ে চলল। রাতের অন্ধকারে বাগানের এক কোণে ভাঙা বাড়িটা যেন প্রেতপুরীর মতো থমথম করছিল। একে রাতের অন্ধকার, তার উপর ছায়া কালো গাছগুলো দেখলে বুকের ভিতরটা যেন ছ্যাক করে ওঠে। নেহাত পঞ্চু রয়েছে তাই, না হলে এই অন্ধকারে একা আসতে বিচ্ছু সত্যিই খুব ভয় করত। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বিচ্ছু আর পঞ্চু নিঃশব্দে বাগান পার হয়ে সে ভাঙা বাড়িতে গিয়ে জুটল। ঘরের ভিতরটা তখন ঘন অন্ধকারে ঢাকা ছিল বলে বালতিটা যে ঠিক কোনখানে আছে তা দেখতে পেল না বিচ্ছু। আর পঞ্চুও ঠিক বুঝতে পারল না বিচ্ছুর এখানে কিসের জন্য এসেছে। বিচ্ছু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতে লাগলো বালতিটাকে। এমন সময় সিঁড়ির ওপর থেকে হঠাৎ এক জোরালো টর্চের আলো ওর মুখে এসে পড়ল। আর কে যেন একজন গম্ভীর গলায় বলে উঠল, কে রে তুই? সঙ্গে সঙ্গে পঞ্চু ক্রুদ্ধ গলায় চেঁচিয়ে উঠল, বউ 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 বউ। তারপরে আলো লক্ষ্য করে তীরের মতো ছুটে গেল সে। বিচ্ছু তখন ভয়ে কাঠ হয়ে গেছে। সে বুঝতে পারল না রাত দুপুরে এই লোকটাকে। পঞ্চু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ভয়ে কেঁদে উঠল। বিচ্ছুর কান্না শুনে ওর কোনো বিপদ হয়েছে মনে করেই লোকটাকে ছেড়ে পঞ্চু আবার ছুটে এলো ওর কাছে। আর ঠিক তখনই মনে হলো কে বা কারা যেন ছাদের ওপর দিয়ে ছুটতে ছুটতে বাগানের দিকে লাফিয়ে পড়ল। পঞ্চুকে পেয়ে বিচ্ছুর মনে আবার সাহস ফিরে এলো। তখন সে কোনো রকমে বালতিটাকে খুঁজে নিয়ে পঞ্চুর সঙ্গে বাড়ির দিকে দৌড় 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 দিল। পরদিন সকালে বাচ্চুকে সব কথা খুলে বলল বিচ্ছু। কাল রাতে সে আর পঞ্চু কিভাবে গিয়েছিল, কী দেখেছিল সব বলল। সব শুনে বাচ্চু চোখ দুটো বড় বড় করে বলল, বলিস কি করে? ভয় করলো না তোর? বিচ্ছু বলল, না, ভয় আবার কি? ওহ, তুই সত্যিই বিচ্ছু। আমি হলে তো ভয়ে হার্টফেল করতাম। এই অন্ধকারে রাত দুপুরে একা একা, বাপ রে বাপ। বিচ্ছু বলল, তবে ভয় যে করেনি তা নয়। আলোটা যখন মুখের ওপর এসে পড়লো তখন খুব ভয় করছিল। কি মনে হয়েছিল? আমি ভূত মনে করেছিলাম। বাচ্চু বলল, না না, ভূত নয়, ভূত হলে টর্চ ব্যবহার করতো না, এ নিশ্চয়ই চোর ডাকাতের ব্যাপার। তাই বলেই মনে হয়। এখন তাহলে কি করা যায়? ব্যাপারটা বাবলুদাকে জানানো উচিত। আমি একবার বাবলুদার কাছে যাই, তারপর বাবলুদা যা ডিসিশন নেবে তাই হবে। ঠিক, তুই এক্ষুনি যা তাহলে। বাচ্চু চলে গেল। দুপুরবেলা মিত্তিরদের বাগানে সেই ভাঙা বাড়িতে গিয়ে জমায়েত হলো সকলে। বাবলু, পিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্ছু এবং পঞ্চু, কেউ কিন্তু বাদ গেল না। বিচ্ছু ধীরে ধীরে গত রাতের ঘটনাটা সবিস্তারে খুলে বলল। শুনে তো অবাক সকলে। বাবলু বলল, আমি বিচ্ছুরের দুর্দান্ত সাহসের প্রশংসা করি। বিলু বলল, কিন্তু এইরকম যদি হয়ে থাকে তাহলে এরপরেও কি আমাদের এখানে ঘাঁটি গাড়াটা ঠিক হবে? ভোম্বল বলল, আলবাত হবে, এমন নিরিবিলি জায়গা আর কোথায় পাবো বল?
তাছাড়া এই বাগানে আমাদের যাতায়াত তো একদিনের নয়। বিলু বলল, সে কথা ঠিক, কিন্তু কাল রাতে যা হয়ে গেল তারপরে। বাবলু বলল, দেখ, ভীতু ছেলের মতো কথা বলিস না। পাণ্ডব গোয়েন্দারা ভীতু নয়, এইটাই প্রমাণ করতে হবে। আমাদের ঘাঁটি এখানেই থাকবে এবং সময় পেলে আমরা এখানে এসে জড়ো হব। যাক, যে জন্য আমরা আমাদের এই পাণ্ডব গোয়েন্দা, তার উদ্বোধন আজই হবে। আজ থেকেই শুরু হবে আমাদের কাজ। আজ রাত 12টার সময় সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমাদের লাইট পোস্টের নিচে এসে দাঁড়াবি তোরা। সেখান থেকে দল বেঁধে আমরা আসব। তবে পঞ্চুকে আমাদের সঙ্গে নেব না, কেননা যদি ভৌতিক ব্যাপার হয় তাহলে কুকুরে ভূত চেনে, ও ব্যাটা চেঁচিয়ে সব মাটি করে দেবে। বিলু বলল, কিন্তু আমার মনে হয় পঞ্চু আমাদের সঙ্গে থাকলে ভালোই হতো। বাবলু বলল, না। যেই না শোনা পঞ্চু অমনি মুখ উঁচিয়ে প্রতিবাদ করে উঠল। বাবলু বলল, না পঞ্চু, আমাদের আজকের এই অভিযানে তোমাকে আমরা সঙ্গে নিতে পারবো না। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু সবাই যখন বাবলুকে সমর্থন করলো, একেবারে পুরোপুরি ঠিক হয়ে গেল যে পঞ্চু ওদের সাথে যাচ্ছে না। রাত তখন 12টা। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু ঠিক সময়ে বাবলুদের বাড়ির সামনে লাইট পোস্টের নিচে এসে দাঁড়ালো। এসে দেখলো ওরা আসবার আগে বাবলু এসে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তারপর যেই ওরা জড়ো হলো অমনি সবাই মিলে চললো মিত্তিরদের বাগানের দিকে। যথাসময়ে বাগানে সেই ভাঙা বাড়ির মধ্যে গিয়ে ঢুকলো সকলে। আজ আর এখানে আসতে অন্ধকারেও কোনো অসুবিধা হলো না, কেননা বাবলুর হাতে টর্চ ছিল। না হলে যা অন্ধকার, তাতে পাশের লোককেই দেখা যায় না। বাবলু বলল, আজ রাতে এই বাড়ির সমস্ত ঘর আমরা ঘুরে দেখব। ভাগ্য ভালো থাকলে কালকের রহস্যের আজই উদ্ঘাটন হবে। বিলু বলল, দেখাই যাক, চোর, ডাকাত না ভূত। যদি ভূত হয় তাহলে আমরা এতজন যখন আছি তখন ভূত নিশ্চয়ই আমাদের কাছে আসবে না। ভম্বল বলল, সঙ্গে একটা আঁশবটি রাখলে ভালো হতো। বাবলু বলল, আঁশবটি কি হবে? আঁশবটি দেখে কি ভূত পালাবে? বোকা থাকার, এত ভয় কেন? এটা বিজ্ঞানের যুগ, বুঝলি? এই যুগে ভূত বলে কিছু হয় নাকি? আর ভূত যদি থাকেও তাহলে ভূতের সাথে খালি হাতেই লড়বো আমরা। ভম্বল বলল, আমি অবশ্য আসবার সময় একটা গুলতি আর কিছু পোড়া মাটির গুলিও এনেছি, দরকার হলেই কাজে লাগাবো। বাবলু উৎসাহিত হয়ে বলল, খুব ভালো করেছিস, অনেক কাজে লাগবে ওটা। দে, গুলতিটা আমার হাতে দে। ভম্বল গুলতিটা বাবলুর দিকে দিল। বাবলু হাতে নিল। এমন সময় হঠাৎ শব্দ করে সবাইকে চুপ করতে বলল বাবলু। কি হলো? হলো কি? সবাই কান খাড়া করে শুনতে লাগলো। সেটা কেমন যেন রোমাঞ্চকর মনে হলো। বিচ্ছু এসে বাচ্চুর গায়ের কাছে ঘন হয়ে দাঁড়ালো। সবাই শুনল ছাদের ওপর থেকে কেমন যেন একটা খসখস আওয়াজ হচ্ছে। কি ভয়ঙ্কর! এই ঘন অন্ধকারে নিকষ কালো এই ভাঙা বাড়িটা তখন সত্যি প্রেতগুলি বলে মনে হলো। মুঠো মুঠো জোনাকি চারিদিকে ইতস্তত বিক্ষিপ্তভাবে উড়ে বেড়াচ্ছে। সেই মিটিমিটি জোনাকির আলোয় মনে হলো এই পরিবেশটাই এক সাংঘাতিক রকমের বিভীষিকাময়। বাইরে চাপা গাছের ডালে একটা পেঁচা ডাকলো, ওরা টর্চের আলো নিভিয়ে দিয়েছে তখন। প্রত্যেকেরই স্থানুর মতো দাঁড়িয়ে রয়েছে। দেয়াল ঘেঁষে নীরবে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে রইল ওরা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একসময় খুব সাবধানে অত্যন্ত চাপা গলায় বাবলু বলল, সবাই আমার পিছু পিছু আয়। তারপর গুলতিটা একটু টেনে টেনে দেখে বিলুর হাতে দিয়ে বাবলু বলল, এগুলো তোর কাছে রাখ বিলু, তোর হাতে অব্যর্থ টিপ। যদি দেখিস আমাদের মুখের ওপর কোনো আলো এসে পড়ছে তাহলে সঙ্গে সঙ্গে সে আলো লক্ষ্য করে গুলতিটা টিপ করবি। বিলু আচ্ছা বলে গুলি ও গুলতি নিয়ে নিল। তারপর সবাই মিলে এগিয়ে চলো বাবলুর পিছু পিছু। ওরা এ ঘর ও ঘর করে দোতলায় উঠে এলো। দোতলার বারান্দা পার হয়ে একটা ঘরের কাছে যেতেই দেখলো ঘরের ভিতর থেকে মৃদু আলোর রেখা খুব অস্পষ্টভাবে বাইরে ভেসে আসছে। ওরা একবার থমকে দাঁড়ালো। তারপর খুব সন্তর্পণে ঘরের ভিতর উঁকিয়ে দিয়ে দেখলো একজন ভদ্রলোক হাত পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে, আর দুটো কঙ্কাল দুপাশে দাঁড়িয়ে আছে ধারালো দুটো ছুরি হাতে নিয়ে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! একজন ছুরি উঁচিয়ে বলছে,
এখনও কিন্তু সময় আছে। যদি ভালো চান তো শিগগির এই কাগজটাতে লিখে দিন, আমরা গেলেই যেন আপনার স্ত্রী আমাদের হাতে 20,000 টাকা তুলে দেন। যদি না লেখেন তাহলে আজ রাতেই আপনাকে খুন করে আমরা এই বাগানের চাপা গাছের গোড়ায় পুঁতে ফেলব। আপনার মতো আরও অনেকেই সরিয়ে দিয়েছি এভাবেই আমরা। অতএব যা বলছি তা চটপট করে ফেলুন। ভদ্রলোক কঠিন গলায় বললেন, ও টাকা আমার মেয়ের বিয়ের জন্য সবে কাল তুলেছি, আমার এখনও 5,000 টাকা দরকার। আমি কি করে ও টাকা তোমাদের দেব? আপনাকে দিতেই হবে। অসম্ভব, ও আমি দিতে পারবো না। চিঠি তাহলে আপনি লিখবেন না তো? না, আমার মেয়ের বিয়ে আমার বাড়ির লোকেরাই দিয়ে দেবে। তোমাদের যা ইচ্ছে তাই করতে পারো। এই না দেখেই তো পাণ্ডব গোয়েন্দার চক্ষু গেল স্থির হয়ে। এ আবার কি আশ্চর্য ব্যাপার! কঙ্কাল যে মানুষের মতো কথা বলে তা ওদের ধারণাতেই ছিল না। কঙ্কাল মানেই তো ভূত, আর ভূতই যদি তাহলে ভূতের কেন খামোখা টাকা চাইতে যাবে? এ শুধু আশ্চর্য নয়, দারুণ এক রহস্যময় ব্যাপার। ভোম্বল বলল, তাই তো মনে হচ্ছে। বাবলু একটু রেগে বলল, আচ্ছা ইডিয়েট, তো চুপ কর না। যেই না বলার সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ঘুরে দাঁড়ালো। তারপর চট করে বাতিটা নিভিয়েই টর্চের এক ঝাঁক তীব্র আলো ওদের মুখের উপর নিক্ষেপ করে বলল, কে কে ওখানে? বিলু রেডি হয়েছিল, সঙ্গে সঙ্গে সে একটু আড়াল হয়ে টর্চের মুখ লক্ষ্য করে গুলতি টিপ করলো। একেবারে অব্যর্থ টিপ। লাগলো গিয়ে ঠিক টর্চের আলোর মুখেই। লাগা মাত্রই ফট করে ভেঙে গেল কাঁচটা। সেই আলোও নিভে গেল তখনই। যেই না নিভল অমনি জ্বলে উঠল বাবলুর টর্চ। একটা কঙ্কাল ভয়ে চিৎকার করে উঠল, ভূত ভূত! এ নিশ্চয়ই ভূতের ব্যাপার। হাতের কাছে একটি আধলা ইট পড়েছিল। ভোম্বল ইটটা কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারল কঙ্কালটার মুখে। ওটাই যথেষ্ট ছিল। ওসি বাবলুর কাঁধে হাত রেখে বললেন, তোমাদের পরিচয়? আমরা পাণ্ডব গোয়েন্দা। আজকাল তোমাদের মতো ছেলে মেয়ে আর দেখা যায় না। তা পাণ্ডব গোয়েন্দার মানে তো কিছু বুঝলাম না ভাই। এত রাতে তোমরা এখানে কি করতে এসেছিলে? বাবলু তখন এক একে সব কথা খুলে বলল। সব শুনে ওসি তখন অত্যন্ত খুশি হয়ে বললেন, এই যে ভদ্রলোকের জীবন রক্ষা করলে তোমরা, ইনি কে জানো? ইনি একজন অধ্যাপক। তোমরা হয়তো নামও শুনে থাকবে। বাবলু বলল, কি নাম? এনার নাম ভবেশ রায়। বাবলু বলল, হ্যাঁ হ্যাঁ শুনেছি। এমন সময় ওসির চোখ পড়ল সেই কঙ্কালে পোশাক পরা লোকটার দিকে। লোকটাকে দেখে চমকে উঠে বললেন তিনি, আরে এবারে তো একজন দাগি আসামি। আমি অনেকদিন ধরে খুঁজছিলাম বেটাকে। বেশ কয়েকটা মার্ডার কেস ঝোলানো আছে বেটার নামে। বাবলু বলল, আরও একজন আছে স্যার। কোথায়? সে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছে। আমাদের কুকুর পাহারা দিচ্ছে তাকে। ওই শুনুন আমাদের কুকুরের ডাক। পঞ্চুও তখন সমানে চিৎকার করে যাচ্ছেন। ওসি তার কয়েকজন কনস্টেবলকে বললেন, এই তোমরা এই বেটাকে অ্যারেস্ট করে ভ্যানে ওঠাও, আর আমি ততক্ষণে অন্যটার ব্যবস্থা করছি। এই বলে আরও 2-4 জন কনস্টেবলকে নিয়ে ওসি পুকুরের দিকে চললেন। পাণ্ডব গোয়েন্দারাও পুলিশের সঙ্গে চলল। জোড়া জোড়া টর্চের আলোয় আলোকিত পথে দলবদ্ধ হয়ে চলতে কোনো অসুবিধা হলো না। পুকুর পাড়ে গিয়ে সবাই যা দেখল তা এক মহা কেলেঙ্কারির ব্যাপার। পলাতক লোকটি প্রাণ বাঁচানোর জন্য সত্যিই জলে ঝাঁপ দিয়েছে, আর পঞ্চু তাকে এমন ভাষাতে ফেলেছে যে বাছাধন কোনোভাবেই ডাঙায় উঠে আসতে পারছে না। যেদিক দিয়ে উঠতে যায় সেদিক দিয়েই আক্রমণ করে পঞ্চু। নিরুপায় লোকটি তখন পঞ্চুর আঁচড় কামড় থেকে বাঁচবার জন্য জলের ওপর রসগোল্লার মতো ভাসছে। বাবলু গিয়ে পঞ্চুকে ধরতে জল থেকে সুরসুর করে উঠে এলো লোকটা। পুলিশের লোকেরা হাত কড়া নিয়ে একেবারে তৈরি হয়েই দাঁড়িয়েছিল। উঠে আসতে অ্যারেস্ট করলো লোকটাকে। পাণ্ডব গোয়েন্দাদের এই নৈশ অভিযান সত্যিই সফল হলো। 2 জন নামকরা দুষ্কৃতীকে যে ওরা ধরিয়ে দিতে সক্ষম হলো, একটা বড় কৃতিত্বের ব্যাপার। তাছাড়া একজনের জীবন রক্ষাও হলো। ওসি সেই রাতে পুলিশের জিপে করে পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেককে তাদের বাড়িতে পৌঁছে দিল এবং সকলের বাবা মাকে ধন্যবাদ জানালো। সেই ভদ্রলোক অর্থাৎ ভবেশবাবু তার মেয়ের বিয়েতে পাণ্ডব গোয়েন্দাদের নিমন্ত্রণ করলেন এবং তার পরের দিন রাতের বেলা পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেকের বাবা মাকে পর্যন্ত বাড়িতে নিয়ে গিয়ে দারুণভাবে খাওয়ালেন। সেই নিমন্ত্রণে অবশ্য পঞ্চুও বাদ পড়েনি। সেই থেকে পাণ্ডব গোয়েন্দাদের নাম সকলের মুখে ছড়িয়ে পড়ল। এই অডিও স্টোরিটি তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমরা কি চাও আমি পাণ্ডব গোয়েন্দার আরও বিভিন্ন গল্প তোমাদের সামনে তুলে ধরি? যদি তাই চাও তাহলে চটপট কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। আমি খুব সুন্দর সুন্দর গল্প তোমাদেরকে উপহার হিসেবে দিতে চলেছি, একটু অপেক্ষা করো। আর ইনস্টা আইডি অর্পণ কস্তুরী প্লিজ ফলো করো।
আর আমার ফেসবুকের পেজটা আমি বন্ধ করে দিয়েছি। তো নর্মাল আমি ফেসবুক আইডি খুলেছি, সেটা হচ্ছে অর্পণ কস্তুরী নামেই রয়েছে। তো প্লিজ ওটা সার্চ করো, দেখতে পেয়ে যাবে আমাদের দুজনের ছবি, আর ওখানে গিয়ে ফলো করো। ব্যাস, তাহলেই তো হয়ে গেল। ডাইরেক্ট মেসেজ করতে পারো, আড্ডা মারতে পারো আমার সাথে। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই চলে আসবো আবার সুন্দর সুন্দর অডিও স্টোরি নিয়ে এবং নতুন একটা ভ্লগ নিয়ে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা।